कौन खड़ा है फिलिस्तीन के साथ और कौन खड़ा है इजराइल के साथ। وهنا قطر أيها الإخوة، هذه قطر التي تحتضر من جديد من جديد من جديد من جديد من جديد انهار البرج। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম মাহবুব। পুরো পৃথিবী আজ দুভাগে বিভক্ত, প্যালেস্টাইন এবং ইসরায়েলকে ঘিরে। ইসরায়েলের দখলদার বাহিনী যখন ফিলিস্তিনের আল আকসাকে অপবিত্র করে কিংবা ফিলিস্তিনের বসতির উপর আকাশ থেকে বিমান হামলা করে, তখন পুরো পৃথিবীর মুসলিম মানুষের হৃদয়ে আঘাত লাগে। তাই পুরো পৃথিবীর মানুষ জেগে ওঠে প্যালেস্টাইনের পক্ষে। অন্যদিকে ইসরায়েল তার এই দখলদারিত্ব আচরণে মুগ্ধ করে কিংবা সমর্থন যোগায় পশ্চিমাদের। পশ্চিমারা ইসরায়েলের এই হামলাকে প্রশংসা করে কিংবা তাদেরকে স্বাগত জানায়। আর ঠিক এই কারণেই পুরো পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিওটি হচ্ছে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য। যে ইহুদি জাতি এই প্যালেস্টাইনের উপর হামলা করছে, সেই ইহুদি জাতি পবিত্র কোরআনের ব্যাখ্যা অনুযায়ী একটি বিতর্কিত জাতি। মহান রব্বুল আলামিন এই ইহুদি জাতিকে নিয়ে তার পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। প্রিয় দর্শক, প্যালেস্টাইনের উপর ইসরায়েলের হামলাকে কোনোভাবে গ্রহণ করা যায় না। যখন ফিলিস্তিনের মানুষ তার স্বাধীনতা চায়, তখন তার উপর হামলা হয়। যখন প্যালেস্টাইনের মানুষ মসজিদুল আকসা নামাজ অবস্থায় থাকে, তখন তাদের উপর হামলা হয়। পুরো পৃথিবী জানে ইসরায়েল প্যালেস্টাইনকে হামলা করে বিনা কারণে। দর্শক, বর্তমান চলা এই যুদ্ধে কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, চলুন একটু বিবরণ জেনে আসি। تكثيف الصواريخ من الناحية الشرقية والشرقية 10 দিনের যুদ্ধে প্রায় 250 প্রাণ ক্ষয়ের পর মিশরের মধ্যস্থতায় সংঘাত অবসানে রাজি হয়েছে ইসরায়েল ও প্যালেস্টাইনের দল হামাস। উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে বলে বিবিসি জানিয়েছে। মিশরের এক প্রস্তাব নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসেছিল। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, তিনি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে এটাই বলেছেন যে প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ দেখতে চায় না। ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও কখন থেকে তা কার্যকর হবে সেটা বলেনি। তবে রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে হামাস জানিয়েছে। ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের বিজয় হিসেবে দেখে হামাস। দলটির এক নেতা বিবিসিকে জানিয়েছে, এটা ফিলিস্তিনি জনগণের বিজয় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরাজয়। হামাস নেতারা আরও বলেছেন, ঘোষণা এলেও যুদ্ধবিরতি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত না হওয়া অবধি তারা সতর্ক অবস্থান থাকবেন। মিশরের প্রেসিডেন্ট আবুল ফাতাহ সিসিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুদ্ধবিরতি দুপক্ষ প্রতিপালন করছে কিনা তা পর্যবেক্ষণের জন্য মিশরীয় নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন। মিশরের পাশাপাশি কাতার ও জাতিসংঘ দুপক্ষকে যুদ্ধবিরতিতে রাজি করায় বলে বিবিসি জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা এলেও তা কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত ডেনিস রোজ। তিনি বিবিসিকে বলেছেন, এ ধরনের যুদ্ধবিরতি স্বল্প সময়ের জন্য শান্তি আনতে পারবে হয়তো। যুদ্ধবিরতি কার্যকরের পর ফিলিস্তিনের নাগরিক রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। হামাসের পক্ষ থেকে এই যুদ্ধবিরতিকে তাদের বিজয় হিসেবে বলা হচ্ছে। তারা রাস্তায় নেমে আল্লাহু আকবার ধ্বনিতে পুরো গাজাকে প্রকম্পিত করছে।
গাজার অধিকাংশ মানুষ মনে করছে এ বিজয় হামাস, এ বিজয় প্যালেস্টাইনের সকল নাগরিকের। প্রতিবারই আমরা দেখেছি যে প্যালেস্টাইনের উপর যখন ইসরায়েল হামলা চালায় অধিকাংশ সময় তারা শিশুদের টার্গেট করেছেন। এবারও যুদ্ধে প্রচুর সংখ্যক শিশু নিহত হয়েছে। হামাস নেতা কাতার থেকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তারা যে কোনোভাবে এই দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। হামাস নেতা আরও বলেছেন পুরো বিশ্বের মুসলিমদের উচিত ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে প্যালেস্টাইনকে সমর্থন দেওয়া, কারণ আজকে যদি তারা প্যালেস্টাইনকে সমর্থন না দেয় কালকে অন্য কোনো মুসলিম দেশ আক্রান্ত হবে। وصار على ذكره وفي سيرته شيخ الأمير تميم الذي زار الأمير الوالد حينما زار غزة وكسر الحصار السياسي عن غزة وأخذ القرار প্রিয় দর্শক, যখন পুরো পৃথিবী দুভাগে বিভক্ত এই যুদ্ধ কেন্দ্র করে তখন ভারতের মিডিয়া কি বলছে চলুন একটু শুনে আসি। कौन खड़ा है फिलिस्तीन के साथ और कौन खड़ा है इजराइल के साथ? दो खेमों में दुनिया बट गई है। फिलिस्तीन के साथ दरअसल तुर्की खड़ा है फिलिस्तीन के साथ। हम आपको बता रहे हैं तुर्की फिलिस्तीन के साथ है। सऊदी अरब क्राउन प्रिंस मोहम्मद बिन सलमान यानी सऊदी खड़ा है। ভারতের মিডিয়া যখন এইভাবে বক্তব্য দিচ্ছে তখন আমাদের কাছে মনে হতে পারে যে ভারত যখন তাদের এইরকম একটি পক্ষপাতী আচরণ করছে তখন আবার একটু ভারতকে স্মরণ করিয়ে দিতে হয় যখন করোনা ভাইরাসে ভারত আক্রান্ত তখন সৌদি আরব এবং পাকিস্তান ভারতের পাশে দাঁড়িয়েছে। তারা ভারতের নাগরিকদের চিকিৎসার জন্য অক্সিজেন পাঠিয়েছে, অ্যাম্বুলেন্স পাঠিয়েছে এবং সেবক পাঠিয়েছে। অথচ এই ভারত আজকে কিভাবে পক্ষপাতিত্ব করছে এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের ব্যাপার। প্রিয় দর্শক, অন্যান্যবার যখন প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় আমরা প্রতিবার দেখেছি একচাটিয়া বা এককভাবে ইসরায়েল জয় পকেটে তোলে। অনেকেই প্রশ্ন করতে পারেন হঠাৎ করে এত বছর এত যুগ পরে ইসরায়েলের বিরুদ্ধে প্যালেস্টাইন বা হামাস কি করে ঘুরে দাঁড়াবার সাহস পেয়েছে। তাদের মনে রাখতে হবে এবার হামাসের পেছনে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন যিনি অদৃশ্যভাবে শক্তি এবং সাহস জুগিয়েছে হামাসকে। যদিও ইসরায়েলের মিডিয়া সেই ব্যক্তিটাকে বলে রাজাব তাইয়েফ এরদোয়ান। যদিও এরদোয়ান বিষয়টিকে কৌশলগত কারণে একটু গোপন করেছেন, তারপরও পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েলের মিডিয়া বলছেন এবার হামাসকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে এরদোয়ান। এখন বিষয়টা সত্য কি মিথ্যা একটু যাচাই করার জন্য আমাদের নজর রাখতে হবে। আমরা বিগত সময় দেখেছি হামাসকে রকেট কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করেছে ইরান এবং প্রতিবারই আমরা দেখেছি হামাস তাদের রকেট হামলা করলেও সেই রকেটগুলো ইসরায়েলের ভূমিতে পড়েনি। পক্ষান্তরে ইসরায়েল তার বিমান হামলা কিংবা স্থল হামলা করে প্যালেস্টাইনের বহু মানুষকে হত্যা করেছে। আর এবার হয়েছে কি, এবার প্যালেস্টাইনের পৃথিবী বিখ্যাত আয়রন ডোম যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, সেই আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে পড়েছে প্যালেস্টাইনের ক্ষেপণাস্ত্র কিংবা রকেট। আয়রন ডোম যখন সীমান্তে বসে থাকে প্যালেস্টাইনি কিংবা গাজার হামাসের রকেট খেয়ে ফেলার জন্য, এবার সেই আয়রন ডোম অনেক রকেটকে গিলতে পারেনি। তার কারণ কি? আন্তর্জাতিক মিডিয়ার বর্ণনা অনুযায়ী এবার সেই হামাসের রকেটে যোগ হয়েছে এমন কিছু নতুন রকেট কিংবা ক্ষেপণাস্ত্র যেগুলোর সম্পর্কে আয়রন ডোম কোনো তথ্য পাচ্ছে না। অর্থাৎ ধরুন আয়রন ডোমের একটি নির্দিষ্ট কাঠামো আছে, যখন গাজা থেকে একটি রকেট আক্রমণ করা হয় তখন আয়রন ডোমের স্যাটেলাইট সেটাকে টার্গেট করে কত স্পিডে আসছে, কত উচ্চতা সেটা আসছে। কিন্তু এবার হামাসের রকেটগুলো মাঝ পথে সেই স্পিডকে একটু ফাস্ট এবং লো করেছে, অর্থাৎ যে মাত্রায় আসে পথে এসে সেটার স্পিডের কিছুটা নিয়ন্ত্রণ পরিবর্তন করে, তখনই আয়রন ডোম সেটাকে আর টার্গেট করতে পারে না। আবার আয়রন ডোমের একটি নির্দিষ্ট দূরত্ব আছে যে এত দূরত্ব থেকে সেটা ছুড়লে তাকে দ্রুত ক্যাপচারের ক্ষমতা রয়েছে। পক্ষান্তরে একটি বিষয় আমরা দেখেছি যে আয়রন ডোম যখন রকেটকে টার্গেট করে তখন রকেট আয়রন ডোমকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে এবং ফাঁকি দেওয়ার কারণে 3 থেকে 350 রকেট আয়রন ডোম গিলতে পারলেও অধিকাংশ রকেট ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করেছে।
ইতিমধ্যে ইসরায়েলের বিমানবন্দর বন্ধ করা হয়েছে, গ্যাস ক্ষেত্র বন্ধ করা হয়েছে, তেল ক্ষেত্র বন্ধ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় এই ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এতে করেই ইসরায়েল ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে যাওয়ার কারণে ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। যুদ্ধবিরতির পর আবারও ইসরায়েল যদি গাজাতে হামলা করতে চায়, অবশ্যই তাদেরকে ভাবতে হবে হামাস আর বসে থাকবে না, হামাস পাল্টা জবাব দিতে শিখে গেছে। প্যালেস্টাইনের পক্ষে এবার রজব তাইয়িপ এরদোয়ান প্রায় 40টি দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করেছেন এবং অবশেষে ওয়াইসিকে বাধ্য করেছেন একটি বৈঠকে, এবং ওয়াইসি বেশ কিছু শক্ত সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আমরা বিশ্বাস করতে চাই, আমরা মনে করতে চাই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এভাবে দখলদারদের বিরুদ্ধে সবসময় সোচ্চার হতে হবে। আজকে যদি মুসলমানরা একটি শক্ত অবস্থানে পৌঁছে যায় কিংবা ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো বিধর্মী রাষ্ট্র কিংবা শত্রুপক্ষ মুসলমানদের হামলা করতে সাহস করবে না। মুসলমানরা পৃথিবীতে আর মার খাবে না, এমন একটি নিশ্চয়তার জন্য অবশ্যই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ এই মুহূর্তে মুসলমানদের ঐক্যের কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।